শেখ হাসিনার আমলে তো মানে যে তিনটা নির্বাচন 2014, 18 এবং 2024, এগুলো তো আসলে কোনো নির্বাচন ছিল না। ফলে মানে এখানে আসলে কোনটা আইনগত ভিত্তি আছে বা 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়ে গেল, সেটাকে আমরা আসলে মেনে নিব কিনা, আন্তর্জাতিকভাবে তার স্বীকৃতি আছে কিনা, এগুলো জিয়া নিয়ে ভাই আসলে বলছেন এক ধরনের আইনি ভিত্তি থাকলেও থাকতে পারে। হ্যাঁ, আইনি ভিত্তি যেটা সাংবিধানিকভাবে, তো এটাকে আপনি অবৈধ বলতে পারছেন না। কিন্তু আপনি যে নৈতিক জায়গা থেকে যদি বলেন, কিংবা আন্তর্জাতিক বা মানে দেশের ভেতরে মানুষের মধ্যে স্বীকৃতির কথা বলেন, মানদণ্ডে, ইলেকশনের মানদণ্ডে এটাকে আসলে কোনো নির্বাচন বলা যায় না। যে কারণেই তো শেখ হাসিনা বাধ্য হয়েছিলেন সেদিন বলতে যে আমরা 1 বছরের মধ্যে, মানে সর্বোচ্চ 1 বছর সময়ের মধ্যে তিনি আর একটা নির্বাচন তারা করবেন। কিন্তু সেই নির্বাচনের দিকে তারা আর হাঁটেননি, কারণ তারপর মূলত শেখ হাসিনা 2014 সালে বলেন, 18-তে বলেন বা 24-এ নির্বাচনের যে আয়োজনটা করেছেন, এটা তো জাস্ট একটা ফর্মালিটিস, যার মধ্য দিয়ে যেটা জিয়া ভাই বলছিলেন যে বাবার দেশে তিনি ক্ষমতায় থাকবেন, তিনি সেটা পরিচালনা করবেন এবং যেভাবে ইচ্ছা পরিচালনা করবেন, সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়ার জন্য এই নাটকগুলো মঞ্চস্থ করা হয়েছে। আসলে এখানে নির্বাচন বলে তো আসলে কিছু হয় নাই। 153 জন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোক, কিংবা 2018 সালে রাতেই বেলায় ভোট হয়ে যাক, কিংবা 2024 সালের যে ডামি নির্বাচন, কিংবা সেখানে আপনার সেনাবাহিনীকে মোতায়েন না করে, সেনাবাহিনীকে কোনো ধরনের ক্ষমতা না দিয়ে স্ট্রাইকিং ফোর্স বলে সেটাকে মানে পাশ কাটিয়ে যাওয়া, এবং বিভিন্ন সময় তো আমরা দেখেছি যে আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক তাদেরকেও আসতে এক ধরনের বাধা দেওয়ার যে যে তাদের যে সংস্কৃতিটা ছিল, সেখান থেকে তিনি বের হন নাই, কারণ তিনি আসলে কোনো কিছু কেয়ার করতেন না। এবং যেটা হয়েছে 2008 সালের পরে 2009 তিনি যখন সরকার গঠন করেছেন, তারপরে তিনি বুঝে গেছেন 14 সাল আসতে আসতে যে জনগণের ভোটে তিনি আর ক্ষমতায় আসতে পারছেন না। ফলে অন্য কিছু ভাবার আর তার কোনো সুযোগ নাই, কারণ তিনি যেহেতু ক্ষমতাটা কন্টিনিউ করতে চান এবং তিনি জানেন জনগণ তাকে ভোট দেবে না, ফলে তার হাতে আর কোনো অপশন ছিল না, তাকে এভাবেই যেতে হবে। ফলে আন্তর্জাতিকভাবে যেটা ভাই বলছিলেন যে 206 বিশিষ্ট নাগরিক সারা পৃথিবী থেকে তারা, হিলারি ক্লিন্টন, বারাক ওবামা, তারা এর প্রতিবাদ জানিয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন যেমন জাতিসংঘ পর্যন্ত এটার বিরোধিতা করেছে, বিভিন্ন দেশ এটার বিরোধিতা করেছে, তাতে কিচ্ছু যায় আসে না, কারণ তিনি জানেন তার হাতে একটাই অপশন আছে এবং এভাবেই তাকে যেতে হবে। এই কারণে তিনি এটা কন্টিনিউ করতে করতে 2024 সাল পর্যন্ত চলে এসেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে তাকে ঠেকাতে পারিনি, থামাতে পারিনি, এবং সেই ঠেকাতে কেন পারিনি এ বিষয়ে এরকমই একটি সংবাদ আছে। 2012 সালে ফরমালিন মুক্ত রাজনীতির আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছিলেন ডক্টর কামাল হোসেন। এরপরে আমরা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট, অনেকগুলো রাজনৈতিক দল মিলে রাজনীতি বা একটি নির্বাচনে অংশ নিতে দেখেছি। তিনি কি ফরমালিন মুক্ত করতে এসেছিলেন, না বিষের পেয়ালা হাতে এসেছিলেন? 2014তেই আসলে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, কারণ ওই জনগণের যে সার্বভৌম অধিকার, যে ভোটাধিকার, সেটা সে প্রয়োগ করেনি, এবং তার মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে যা রাষ্ট্র পরিচালনা করছে, একটা আইনসভা হয়েছে যেখানে জনগণের পক্ষ থেকে রাষ্ট্রের জন্য আইন প্রণয়ন করছেন তথাকথিত আইন প্রণেতারা। ফলে তখন থেকেই তো আসলে গণতন্ত্র এই দেশে আর নাই। আর ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 2018 সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল। ব্যাপারটা তো ঠিক এমন না, এটা নানান পরিক্রমায় আসলে শেষ পর্যন্ত মানে কে নেতৃত্ব দিবেন। ফরমালিন মুক্ত রাজনীতির ঘোষণা দিয়েছিলেন। রাজনীতিতে উনি ফরমালিন বলতে কি বুঝিয়েছেন, ওনার আগমনটা এবং ওনার প্রস্থানটাও কিন্তু একটু ভিন্ন রকম। 2018 সালের ব্যাপারটাও কিন্তু একটু, উনি নিজে ইলেকশনে পার্টিসিপেট করেন না 2018 সালে, এবং অথচ জাতীয় ঐক্য ফ্রন্টে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। ইনফ্যাক্ট জাতীয় ঐক্য ফ্রন্টে যে দলগুলো ছিল সেখানে সবাই ওনার উপরে আস্থাও রেখেছিল। হ্যাঁ, গণফোরাম ছিল, বিএনপি ছিল, সেখানে আমার দল নাগরিক ঐক্য ছিল, জেএসডি ছিল, না জামায়াতটা ছিল হচ্ছে বিএনপির সাথে, তাদের তখন তাদের 20 দলীয় জোট ছিল তখন, সেটা আলাদা একটা জোট, ওটা বিএনপির সাথেই, মানে ইনফ্যাক্ট বিএনপি যে এসেছে সবাই তার জোটকে নিয়ে এসেছে আর কি, কিন্তু ওখানে বিএনপি আসলে মূলত ছিল জাতীয় ঐক্য ফ্রন্টে। তো আসলে আমরা সবাই মিলেই তো তার উপর আস্থা রেখেছিলাম, সেখানে বিএনপি তার উপর যেভাবে আস্থা রেখেছিল, নাগরিক ঐক্য আমরাও আস্থা রেখেছিলাম যে নেতৃত্বের জায়গায় তাকে রাখার। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে শুধুমাত্র ডক্টর কামাল হোসেন একা সিদ্ধান্ত নিয়েছিলেন, ব্যাপারগুলো তেমন তো না, আসলে সবাই মিলে সিদ্ধান্ত নেন। যেমন হচ্ছে আপনার ধরেন শেখ হাসিনা তখন সংলাপের জন্য ডেকেছিলেন, রাজনৈতিক দল গিয়েছিল, বাবার নামে কসম করেছেন। আমার বাবা বঙ্গবন্ধুর উপরে তিনি বলেছিলেন যে বিশ্বাস করেন আমাকে, আমি কেমন ভোট করব, একটা ভালো ভোট করি বলেছিলেন।
এখন শেখ হাসিনাকে কিভাবে ভরসা করা যায় এটা আসলে আমাদেরকে সে সময় ভাবা উচিত ছিল, যেটা জিয়া ভাই বলছিলেন যে 2014 সালের সেই তথাকথিত নির্বাচনের পরে ওই দিনই তো তিনি বলেছিলেন যে আমি 1 বছরের মধ্যে আরেকটা নির্বাচন করব, তারপরে তিনি নির্বাচন করেন নাই, তারপরে ওই নির্বাচন না করার পরেই তো 2018 আসলো, ফলে তার উপরে আরো একবার ভরসা করাটা এটা আমাদের একটা বড় ধরনের ভুল ছিল। মানে কি 18 নির্বাচন ছিল 20 2018 সালের নির্বাচনে না, নির্বাচনে অংশ নেওয়ার আবার অন্য বাধ্যবাধকতার ব্যাপার ছিল। তো আসলে ধরেন বিএনপির কথা যদি বলেন তাহলে বিএনপি আসলে ওই নির্বাচনটা অ্যাভয়েড করতে পারতো না। ওই যে কিছু আইনগত ব্যাপার যেগুলো থাকে, সাংবিধানিক আরপিও বিশেষ করে আপনার নির্বাচন যদি তারা না করেন তাহলে নিবন্ধন নিয়ে আবার একটা জটিলতা তৈরি হবে। ফলে কিছু জায়গায় তো শেখ হাসিনা ধরেন আপনাকে বাধ্য করেছে যে আপনি এর বাইরে আসলে যেতে পারবেন না। ফলে বাধ্য করার কারণে বিএনপির আসলে ওইবার নির্বাচন বর্জন করার কোনো সুযোগ ছিল না, তাকে কোনো না কোনো ফর্মে ওই নির্বাচনে হয় অংশ নিতে হবে, আর নাহলে রাজনৈতিকভাবে সেটাকে প্রতিহত করতে হবে। কিন্তু রাজনৈতিকভাবে সেই সময় প্রতিহত করার মতো অবস্থা ছিল না। সেটা এমন না যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যদি বিএনপির কথাই বলেন, বড় দল হিসেবে বিএনপির ব্যর্থতা আপনি এখানে আসলে বলতে পারেন না সরাসরি, বা অন্যান্য রাজনৈতিক দলের ব্যর্থতা বলা যায় না, কারণ যেভাবে নিপীড়ন নিষ্পেষণ হয়েছে এবং স্বৈরাচার কি করে, আপনাকে তো নিপীড়ন করে নিষ্পেষণ করে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে হয় আপনি কিছু একটা করতে বাধ্য হবেন, আর না হলে আপনি পার্টিসিপেটই করতে পারবেন না ওই প্রক্রিয়ার মধ্যে। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে, আপনি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, আপনি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে হয় পার্টিসিপেট করতে পারবেন না, অথবা আপনি পার্টিসিপেট করতে বাধ্য হবেন, কিন্তু তারপরেও সে ফলাফল তার দিকে নিয়ে যাবে। শেখ হাসিনা সেটাই করেছিল, এবং তার ফলে বিএনপি যেমন একটা বাধ্যবাধকতা ছিল নির্বাচনে অংশ নিতে হবে, অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল, যেমন আমার দল নাগরিক ঐক্য জাতীয় ঐক্য ফ্রন্টের অংশ ছিল, আমরা সবাই মিলে ভেবেছিলাম যে হয়তো এবার যদি দাঁড়াই আমরা, অন্তত নির্বাচনের যে জোয়ার, সেই জোয়ারের মধ্যে জনগণ আমাদের পাশে এসে দাঁড়ালে তখন হয়তোবা আমরা ফ্যাসিবাদের মোকাবেলাটা করতে পারবো, কিন্তু করতে পারিনি। কিন্তু আমাদের লড়াইটা তো জারি ছিল। 18 সালের নির্বাচনের পরেও আমাদের লড়াই জারি ছিল। 2024 সালে আমরা যখন নির্বাচনটা বয়কট করলাম, সেটা একটা লড়াইয়ের অংশ, এবং এই লড়াইয়ের পরিক্রমায় কিন্তু 2024 সালের জুলাই আগস্ট এসছে। হঠাৎ করে তো জুলাই আগস্ট, হ্যাঁ জাস্ট এটা হচ্ছে পরিণতি। ফলে 18 সালে নির্বাচনে অংশ নেওয়া এবং সেই অংশ নেওয়ার মধ্য দিয়ে যেটা যে পুরোপুরিভাবে গণতন্ত্রের মৃত্যু ঘটানো শেখ হাসিনার, ওর মধ্য দিয়ে কিন্তু তিনি 2024 সালে তার যে নিয়তি, সেই নিয়তিটা ওখানে লিখেছেন। ফলে পুরো প্রসেসটার ভেতর দিয়ে আসলে তার নিয়তিটা লেখা হয়েছে।